হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো গত সেশনে আমরা জ্যামিতিক আকৃতির গল্প অধ্যায়ের প্রথম অনুশীলনীটা সমাধান করেছিলাম, যেখানে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল রিলেটেড সমস্যা ছিল। তো আজকে আমরা জ্যামিতিক আকৃতি গল্পের দ্বিতীয় যে অনুশীলনী, অর্থাৎ যেখানে ত্রিমাত্রিক বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আলোচনা করেছে, সেই সমস্যাগুলোর সমাধান করব। তো ত্রিমাত্রিক বস্তু বলতে আসলে যেখানে তিনটা মাত্রা থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা মাত্রা থাকবে এরকম বস্তুর যে সমগ্র পৃষ্ঠ অথবা তল, সেগুলোর ক্ষেত্রফল এবং ওই ত্রিমাত্রিক বস্তুটির আয়তন রিলেটেড সমস্যাগুলো এখানে আছে। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ঘনক এবং আয়তাকার ঘনবস্তু। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ঘনক হচ্ছে, আমরা যদি একটা বর্গকে যদি আমরা ত্রিমাত্রিক বস্তুতে রূপান্তর করি, তাহলে এটা একটা ঘনবস্তুতে রূপান্তর হয়, এটা একটা ঘনকে রূপান্তর হয়। অর্থাৎ একটা বর্গের চার বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সেটা আমরা জানি। এখন বর্গটাকে যদি ত্রিমাত্রিক বস্তু হিসাবে একটা ঘনকে রূপান্তর করা হয়, তাহলে সেই ঘনকেরও সবগুলো বাহু, অর্থাৎ সবগুলা ধার সমান থাকবে। এবং একটা ঘনকের ধার যদি আমরা হিসাব করি, তাহলে সামনে চারটা এবং পেছনে চারটা, এবং উপরে নিচে এবং সাইডে আরো চারটা, তো 12টা ধার আছে। তো ওই ধারগুলোর প্রত্যেকটা সমান থাকবে, অর্থাৎ বর্গের বাহু যেমন সমান থাকে, ঘনকেরও প্রত্যেকটা বাহু সমান থাকবে। এবং বর্গের মধ্যে যেমন চারটা সমকোণ থাকে, ঘনকেরও যতগুলা কোণ থাকবে সবগুলাই সমকোণ থাকবে। অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। অপরদিকে আমরা যদি আয়তাকার ঘনবস্তুর কথা বিবেচনা করি, তাহলে একটা আয়তক্ষেত্রর কথা যদি চিন্তা করি, একটা আয়তক্ষেত্র যেখানে বিপরীত বাহুগুলো সমান ছিল, তো সেই আয়তক্ষেত্রকে যদি আমরা একটা ত্রিমাত্রিক বস্তুতে রূপান্তর করি, তাহলে সেটা একটা আয়তাকার ঘনবস্তুতে রূপান্তর হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আয়তাকার ঘনবস্তুর বিপরীত যে তলগুলো আছে সেগুলো পরস্পর সমান থাকবে। অর্থাৎ সামনে এবং পেছনের তল দুইটা পরস্পর সমান, ডানে এবং বামের তল দুইটা পরস্পর সমান, একইভাবে উপরে এবং নিচের যে তল দুইটা সেগুলো পরস্পর সমান। অর্থাৎ আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যের মতোই একটা আয়তাকার ঘনবস্তুর বৈশিষ্ট্য চলে আসে। তো একটা ঘনকের সাথে একটা আয়তাকার ঘনবস্তুর পার্থক্য হচ্ছে, ঘনকের তিনটা বাহু তিনটা মাত্রায় সমান, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা মাত্রায় সমান থাকে। কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা মাত্রা ভিন্ন ভিন্ন থাকে। এই হচ্ছে এই দুইটার মধ্যে মূলত পার্থক্য। তো এবার আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে পাশে একটা ভিডিও চালু করা হবে, সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্নে একটা বক্স তৈরি করার কথা বলা হয়েছে। তো ওই বক্সটা কিভাবে তৈরি করা হবে এই ভিডিওতে সেটা দেখানো হবে। এবার আমরা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন 1-এ বলা আছে যে একটি ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে 6 সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধার বলতে আসলে একটা প্রান্তকে বোঝানো হয়, অর্থাৎ একটা বাহু, আয়তাকার ঘনবস্তুর একটা বাহু, এবং সেটা যে কোনো একটা মাত্রা হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, প্রস্থ হইতে পারে বা উচ্চতা হইতে পারে। তো সেটার মান হচ্ছে 6 সেন্টিমিটার। বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এইভাবে করেছি যে একটি ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তল হচ্ছে 6টি। তো একটি তলের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা তলই হচ্ছে বর্গাকার, তো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এই 6-কে 6 দিয়ে যদি গুণ করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি বাহুকে বাহু দিয়ে গুণ করে। তো সেক্ষেত্রে 6-কে 6 দিয়ে গুণ করে 36 বর্গ সেন্টিমিটার হলো একটি তলের ক্ষেত্রফল। তো যেহেতু এটা 6টি তল থাকে, তাহলে 6টি তল বা সমগ্র তলের ক্ষেত্রফল হবে
এই 6 দিয়ে আবার এই 36 এর মানকে গুণ করলে যেটা হবে সেটা সেটা হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি আয়তাকার ঘনবস্তুর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাগুলো ভিন্ন ভিন্ন আমরা আগে থেকে জেনেছি। তো সেক্ষেত্রে আমরা মানগুলো বসালাম যে দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার। এখানে একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যদি একটা তল বিবেচনা করি তাহলে একটা তলের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। অপর একটা তলের কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্যের সাথে উচ্চতা থাকে। যেমন আমরা নিচের তল এবং উপরের তল যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দিয়ে বের করতে হবে। আমরা যদি সামনের যে তলটা এবং পেছনের যে তলটা সেটা বিবেচনা করি তাহলে দৈর্ঘ্যের সাথে উচ্চতা দিয়ে গুণ করে বের করতে হবে। আর আমরা যদি বাম পাশ এবং ডান পাশের কথা চিন্তা করি তো সেই ক্ষেত্রে প্রস্থের সাথে উচ্চতা গুণ করে বের করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আয়তাকার ঘনবস্তুর বিপরীত তলগুলো সমান, তো সেই ক্ষেত্রে তিনটা তলের মান বের করে আমরা 2 দিয়ে গুণ করি। তো সেই ক্ষেত্রে সমগ্র তলের অর্থাৎ 6টি তলেরই ক্ষেত্রফল বের হয়ে যায়। আমরা মান বসিয়েছি, মান বসিয়ে আমরা হিসেব করে পেলাম যে 2350 বর্গ সেন্টিমিটার। তো 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনলে। উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। বাক্সটিকে রঙিন কাগজ বা র্যাপিং পেপার দিয়ে মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজ প্রয়োজন হবে? তো সেক্ষেত্রে যেহেতু 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সে রাখা আছে, তো সেক্ষেত্রে আমরা লিখবো যে রঙিন কাগজের ন্যূনতম পরিমাণ হবে ঘনক আকৃতির বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। বাক্সটির ধার যেহেতু 12 সেন্টিমিটার এবং তল হচ্ছে 6টি, তাহলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 12 × 12, যার পরিমাণ 144 বর্গ সেন্টিমিটার, এবং 6টি তলের ক্ষেত্রফল হচ্ছে এই মানটাকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে মান বের হয়ে যায় 864 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে আছে যে নিচের ছবিতে গিফট বাক্সটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। বাক্সটিকে রঙিন সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? নিচের ছবি বলতে এখানে 5 নম্বর প্রশ্নে যে ছবিটা সেটাকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে 5 নম্বর ছবিতে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ভিন্ন ভিন্ন ছিল। তো এখানে মান দেওয়া হয়েছে 24 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এই মানগুলো দিয়ে যদি আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করে ফেলি, ইয়া আয়তন না, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমরা লিখেছি গিফট বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বাক্সটিকে রঙিন কাগজ দিয়ে মোড়াতে ন্যূনতম কাগজের পরিমাণ হবে বাক্সের সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফলের সমান। তল বা পৃষ্ঠ বলতে একই জিনিস বোঝায়। বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, আমরা আগে যে সূত্রটা 2 নম্বর প্রশ্নের উত্তর করার সময় বের করেছিলাম ওইটাই হবে। 2 দিয়ে গুণ করব দৈর্ঘ্য প্রস্থ, গুণ করে যোগ করব দৈর্ঘ্য উচ্চতা এবং যোগ করব প্রস্থ উচ্চতা গুণ করে। তো সেক্ষেত্রে আমাদের মান বের হয়ে যায় 1152 বর্গ সেন্টিমিটার। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। তো 5 নম্বর প্রশ্নের যে ভিডিওটা এটা আমরা একটু কমপ্লিট করি।
তো 5 নম্বর প্রশ্নে আমাদের দেয়া আছে যে ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো এবং আয়তাকার ঘনবস্তুর আয়তন কত হবে। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা দেখলাম কিভাবে একটা বাক্স তৈরি করা হয় এবং ছবিতে যে পরিমাপ দেওয়া হচ্ছে সেই পরিমাপে আমরা বাক্সটা তৈরি করেছি। এখন এক্ষেত্রে বাক্সটার আয়তন বের করবো খুব সহজেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যদি আমরা গুণ করি তাহলে বাক্সের আয়তন বের হয়ে যাবে। আর ছবিতে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তিনটা গুণ করলে আমরা পেয়ে যাব 70 ঘন সেন্টিমিটার। তো 5 নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা মাত্রাকে গুণ করলাম, গুণ করে আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করে ফেললাম। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। প্রশ্নে বলা আছে যে নিচের চিত্রতে একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থার ছবি, ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত। তো ক নাম্বার হচ্ছে যে এ এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আমরা চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 4 একক, আবার এক্স এর মানও হচ্ছে 4 একক, ওয়াই এর মান হচ্ছে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ অর্থাৎ 6 একক, এবং 10 এককটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যের মান। তো সেক্ষেত্রে আমরা এই চিত্র অনুযায়ী দেখতে পাই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক, প্রস্থ হচ্ছে 6 একক, উচ্চতা হচ্ছে 4 একক। তো ক নাম্বার প্রশ্নের উত্তর যদি করি, এক্স এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, এক্স এর মান হচ্ছে 4 সেন্টিমিটার একইভাবে, আর ওয়াই এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। খ নাম্বার প্রশ্নে যাই, বাক্সটির আয়তন নির্ণয় করো। তো বাক্সটির আয়তন নির্ণয় করতে গেলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা মাত্রাকে গুণ করে দেবো, তাহলে আয়তন বের হয়ে যাবে এবং আমাদের আয়তন হচ্ছে 240 ঘন সেন্টিমিটার। এবার আমরা 7 নাম্বার দেখি। 7 নাম্বারে বলেছে ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন। তো প্রত্যেকটি বলতে এই পুরো অংশটাকে বোঝানো হয়েছে। এই পুরো অংশটা যদি আমি তৈরি করতে যাই তাহলে আমার এরকম ছোট পার্টস কতগুলো লাগবে সেটা আমার বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই আকৃতির মধ্যে এখানে সারি যদি আমি হিসাব করি তাহলে নিচে একটা সারি, মাঝে একটা সারি, উপরে একটা সারি। আবার আমি যদি উপর থেকে নিচে চিন্তা করি কলাম, তাহলে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। আবার এইদিকেও যদি আমি চিন্তা করি এখানে একটা কলাম, মাঝে একটা কলাম, আবার এই পাশে একটা কলাম। অর্থাৎ সারি অথবা কলাম যে কোনো এক সাইড যদি আমি বিবেচনা করি তাহলে কলামও তিনটা করে আছে, আবার সারিও তিনটা করে আছে। আবার যে কোনো সারি অথবা যে কোনো কলামের যদি আমি গণনা করি তাহলে দেখবো যে প্রত্যেকটা সারি অথবা প্রত্যেকটা কলাম, যেমন উপরের সারি যদি চিন্তা করি, উপরের সারিতে আছে মোট 9টা এই ক্ষুদ্র ঘনক আকৃতির টুকরো। আবার আমি যদি যে কোনো এক পাশের এই পাশের কলাম অথবা সামনের পুরো কলামটা যদি তিনটা কলাম যদি চিন্তা করি তাহলে সবগুলোর মধ্যে ছোট ঘনক আকৃতির টুকরো 9টা করে আছে। অর্থাৎ সারি কিংবা কলাম যে কোনো দিক বিবেচনা করি না কেন আমরা পাই যে 9টা করে ছোট ঘনক আকৃতির টুকরো আছে, অর্থাৎ প্রত্যেকটা সারি এবং অথবা প্রত্যেকটা কলামে। তাহলে এখন টোটাল কয়টা আছে বা মোট কয়টা আছে। ছবিতে দেখানো আকৃতিতে উপর নিচ কিংবা পাশাপাশি 3টি সারি বা কলাম রয়েছে, প্রতিটি সারি বা কলামে ছোট ঘনক আকৃতির 9টি টুকরা রয়েছে। আমরা এভাবে লিখতে পারি যে একটি সারি বা কলামে ছোট ঘনক আছে 9টি, সুতরাং 3টি সারি বা কলামে ছোট ঘনক আছে 9কে 3 দিয়ে গুণ করবো তাহলে আমরা পেয়ে যাবো 27টি। আমার প্রশ্নের উত্তর তো 7 নম্বর প্রশ্নের মতো এরকম কতগুলো শেপ আছে যেগুলোর ভিতরে কতগুলো ক্ষুদ্রাকার ঘনক আছে সেগুলোর পরিমাণ বের করা যায় একটা সহজ সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে যেমন যদি একটা করে থাকে তাহলে হচ্ছে 1 কিউব বা 1 কিউব, অর্থাৎ 1কে 3টা 1 দিয়ে গুণ করতে হবে, 3টা 1 দিয়ে গুণ করলে 1 পাওয়া যায়। যেমন যদি প্রত্যেকটা সারিতে বা প্রত্যেকটা কলামে 2টা করে থাকে তাহলে 2 কিউব বা 2 টু দা পাওয়ার 3। তো সেই ক্ষেত্রে
3টা 2 কে গুণ করলে যেটা পাওয়া যাবে, যেমন 8, অর্থাৎ এক্ষেত্রে সামনে থেকে দেখা যায় 1 2 3 4 এবং নিচেও 4টা আছে, তো টোটাল হচ্ছে 8। তো প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা সারিতে যদি 3টা করে থাকে তাহলে টোটাল থাকবে 3 কিউব। 3 কিউবের মান যেটা আসে, যেমন 3টা 3 কে গুণ করলে যে মান আসে অর্থাৎ 27, তেমনি প্রত্যেকটা কলাম অথবা সারিতে যদি 4টা করে থাকে ক্ষুদ্রাকার ঘনক, তাহলে টোটাল থাকবে সেটার মান হবে 4 কিউবের সমান। অর্থাৎ 4 কিউব মানে 4টা 4, সেটা গুণ করলে হবে 64টা। তো এভাবে আমরা যে কোনো সংখ্যক এরকম শেপ যদি থাকে তাহলে সেটা আমরা বের করে ফেলতে পারি যে টোটাল কয়টা ক্ষুদ্রাকার ঘনক থাকে। এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে দেওয়া আছে একটি ট্রাকে 12 ফুট গুণ 6 ফুট গুণ 8 ফুট জায়গা কার্টন ভরে পরিবহন করা যায়, অর্থাৎ এটার ভিতরের যে আয়তন সেটার মাপ দেওয়া আছে 12 ফুট, 6 ফুট, 8 ফুট। সেক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হবে 12, 6 এবং 8। আবার প্রতিটি কার্টন, অর্থাৎ এই যে ছোট বাক্সগুলো, প্রতিটি কার্টনের আকার হচ্ছে 2 ফুট, 2 ফুট, 1 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 2 2 এবং 1। তাহলে মোট কয়টি কার্টন পরিবহন করা সম্ভব? তো সেক্ষেত্রে আমরা এভাবে করেছি যে ট্রাকে কার্টন রাখার জায়গার আয়তন হচ্ছে, অর্থাৎ এই যে ভিতরের পুরো আয়তন, ট্রাকের ভিতরে যেখানে কার্টন রাখা হবে সেটা আয়তন হচ্ছে 12 × 6 × 8 ঘনফুট। তারপর লিখেছি একটি কার্টনের আয়তন, একটি কার্টনের আয়তন হচ্ছে 2 × 2 × 1, এবং সেটার পরিমাণ আমরা লিখেছি এরকম, এত ঘনফুট। আর ট্রাকে মোট কার্টন পরিবহন সম্ভব হচ্ছে, আমরা ট্রাকের ভিতরে যে জায়গা অর্থাৎ ট্রাকের আয়তনকে কার্টনের আয়তন দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে আমাদের মোট কতগুলো কার্টন পরিবহন করা সম্ভব, অর্থাৎ এটার ভিতরে কতগুলো কার্টন জায়গা হবে সেটা বের হয়ে যাবে। সেটার মান বের হয়েছে 144টি। তো 9 নম্বর প্রশ্নে চলে যায়। 9 নম্বর প্রশ্ন বলেছে যে নিচের চিত্রে কাগজটির মতো 200টি কাগজ একটির উপরে আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো। অর্থাৎ এই কাগজ একটা দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এরকম অনেকগুলো কাগজ, অর্থাৎ 200টি কাগজ স্তূপীকৃত করা হয়েছে যেখানে উচ্চতা হয়ে গেছে 3 সেন্টিমিটার, অর্থাৎ 200টি কাগজের উচ্চতা হয় 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে ক, কাগজের স্তূপটির আয়তন কত হবে? আমরা দেখতে পাচ্ছি কাগজের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এই স্তূপের উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে আমরা যদি গুণ করি তাহলে আয়তন পেয়ে যাব। আমরা লিখেছি চিত্র অনুযায়ী কাগজের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার, এবং 200টি কাগজের স্তূপের উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে কাগজের স্তূপটির আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক। সেক্ষেত্রে আমাদের যেহেতু সেন্টিমিটারে দেওয়া, তা আমাদের মান বের হবে ঘন সেন্টিমিটারে, এবং সেটার মান বের হয়েছে 84 ঘন সেন্টিমিটার। তো খ নম্বর প্রশ্নে বলেছে যে একটি কাগজের পুরুত্ব কত? আমরা দেখতে পাচ্ছি 200টি কাগজের পুরুত্ব বা উচ্চতা হচ্ছে 300 সেন্টিমিটার। আমরা লিখবো যে 200টি কাগজের পুরুত্ব 3 সেন্টিমিটার, এবং একটি কাগজের পুরুত্ব হচ্ছে, আমরা এই 3কে 200 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা যেই মান পাই সেটা হচ্ছে 0.015 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে একটি কাগজের পুরুত্বের মান, বা একটি কাগজ কতটুকু মোটা। তো আমাদের 9 নম্বর প্রশ্ন শেষ, আমরা এবার 10 নম্বরে চলে যাব। তো 10 নম্বরে একটি A4 সাইজের পেপারের বক্স দেওয়া আছে যেখানে 500টা শীট আছে, এবং এখানে প্রশ্ন করা হচ্ছে যে নিচের ছবিতে A4 সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে, প্যাকেটে কি কি লেখা আছে দেখো এবং সেই অনুসারে নিচে সারণীটি পূরণ করো, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। তো এখানে একটা সারণী দেওয়া আছে, সারণীটা পূরণ করতে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আর তথ্য দেওয়া হচ্ছে শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে। তো এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা A4 সাইজের যে পেপার বক্স এবং ওটার মধ্যে কি লেখা থাকে সেটা বোঝার জন্য আমরা একটা চিত্র নিয়েছি। তো সেই ক্ষেত্রে A4 সাইজের পেজের মধ্যে লেখা থাকে যে 80 গ্রাম, 80 গ্রাম এস এম দিয়ে বোঝায় স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটার, অর্থাৎ প্রতি স্কোয়ার মিটারে বা প্রতি বর্গ মিটারে 80 গ্রাম ওজন হবে। তো এরপর এই পেপার সাইজটা আসলে একটা বড় পেপার থেকে কেটে আনা হয়েছে। তো বড় পেপারটার পরিমাণ যখন 1 বর্গ মিটার বা 1 স্কোয়ার মিটার হবে তখন সেটার ওজন ছিল 80 গ্রাম। তো এখন
এইটুকু অংশের কিন্তু ওজন ৮০ গ্রাম না। আর এখানে বলা হয়েছে যে এখানে 500টা শীট আছে, আর শীটের এখানে কালার আছে হোয়াইট, হোয়াইট মানে সাদা রং। আর এখানে এই যে মাপটা দেওয়া 210 × 297 মিলিমিটারের দাগাঙ্কিত স্কেলে, তো এই ক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে যে এই যে A4 সাইজের পেপারটা, এই পেপারটার দৈর্ঘ্য হচ্ছে 297 মিলিমিটার এবং প্রস্থটা হচ্ছে 210 মিলিমিটার। অর্থাৎ এটার যে এরিয়া বা ক্ষেত্রফলটা সেটার মান দেওয়া আছে 210 × 297 মিলিমিটার। তো আমরা এবার ছকটা পূরণ করি। এখানে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে বের করতে হবে। তো একটি কাগজের দৈর্ঘ্য হচ্ছে 297 মিলিমিটার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দুইটা মানের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্যের মান। একটি কাগজের প্রস্থ হচ্ছে, যেটা ছোট মানটা 210 মিলিমিটার। কাগজের রং সাদা, এখানে আমরা হোয়াইট লেখা দেখতে পাচ্ছি। তো কাগজের রং হচ্ছে সাদা। এবং কাগজের প্রতি বর্গ মিটারে ওজন গ্রামে কত? তো প্রতি বর্গ মিটার ওজন আমাদের এখানে দেখা যাচ্ছে যে ৮০ গ্রাম। তো এটা আমরা লিখেছি এখানে। আর প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা কত? তো প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা এখানে 500 শীট দেওয়া আছে, তো 500টি। তো আমাদের ছক পূরণ হয়ে গেল। তা এখন আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে একটি কাগজের ওজন কত? তো একটি কাগজের ওজন বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিটার এবং মিলিমিটারের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটা স্কোয়ারে কেমন হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেটা জানি যে, আচ্ছা তার আগে আমরা একটা অংশ দেখি যে একটি কাগজের ক্ষেত্রফল আমরা বের করে নিই। একটি কাগজের ক্ষেত্রফল হচ্ছে, আমাদের এখানে যে 297 এবং 210 দেওয়া ছিল, এই দুইটাকে গুণ করে ফেলবো। তো গুণ করে আমরা পেয়েছি ৬২,৩৭০ বর্গ মিলিমিটার। এটা হচ্ছে একটি কাগজের ক্ষেত্রফল বা একটি পেজের ক্ষেত্রফল। তো এখন আমরা যেটা করব যে ১০০০, আমরা জানি ১০০০ মিলিমিটার সমান সমান ১ মিটার। তো এই ১০০০ মিলিমিটার এবং ১ মিটার, এই দুইটা পার্টকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষকে আমরা বর্গ করব। তো বর্গ করলে আমাদের এই বর্গ মিলিমিটারের সাথে বর্গ মিটারের সম্পর্ক বের হবে। তো বর্গ করলে আমরা পেয়ে গেলাম যে ১০০০ মিলিমিটারকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে ৩টা শূন্য আছে, তো ৩টা শূন্য বর্গ করলে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ৩টা শূন্য হয়ে যাবে ৬টা শূন্য। তো সেক্ষেত্রে সংখ্যাটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ ১০ লক্ষ। ১০ লক্ষ বর্গ মিলিমিটারে হবে ১ বর্গ মিটার। অন্যদিকে ১০০০ মিলিমিটার হচ্ছে ১ মিটার। আবার ১০ লক্ষ বর্গ মিলিমিটার সমান সমান ১ বর্গ মিটার। তো আমরা যদি এটার একক মান বের করি, অর্থাৎ ১ বর্গ মিলিমিটারে কত, তাহলে ১ মিটারকে আমরা এই ১০ লক্ষ দিয়ে ভাগ করব। ভাগ করলে ১ বর্গ মিলিমিটারে কত বর্গ মিটার সেটা বের হবে। এবং আমাদের এইখানে যে মানটা আমরা পেয়েছি ৬২,৩৭০, এই বর্গ মিলিমিটারে কত বর্গ মিটার সেটা আমরা বের করব। তো ৬২,৩৭০ বর্গ মিলিমিটারে, তো আমরা যেটা করবো যে ৬২,৩৭০ কে এই ১০ লক্ষ দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ০.০৬২৩৭। তো এই ০.০৬২৩৭ বর্গ মিটারই হচ্ছে ৬২,৩৭০ বর্গ মিলিমিটারের সাথে সম্পর্ক। অর্থাৎ ৬২,৩৭০ বর্গ মিলিমিটারে ০.০৬২৩৭ বর্গ মিটার হয়। এবার আমরা পরবর্তী অংশ দেখব কি হয়। আচ্ছা, এবার ১ বর্গ মিটার কাগজের ওজন হচ্ছে ৮০ গ্রাম, যেটা এখানে দেওয়া আছে। ১ বর্গ মিটার অর্থাৎ ৮০ জিএসএম মানে হচ্ছে ৮০ গ্রাম পার স্কোয়ার মিটার। অর্থাৎ ১ বর্গ মিটার কাগজের ওজন ৮০ গ্রাম। তো আমরা এখানে যেই মানটা পেলাম যে ০.৬২৩৭ এত বর্গ মিটার, অর্থাৎ ০.৬২৩৭ বর্গ মিটারে কত গ্রাম সেটা বের করব। তো আমরা হিসাব করে পেলাম যে এখানে ৪.৯৮৯৬ গ্রাম বের হয়েছে, এবং এটা যদি আসন্ন মান আমি বের করি তাহলে প্রায় ৫ গ্রামের সমান হয়। তো এই অ্যান্সারটা আমরা লিখতে পারি, অর্থাৎ এটার বদলে আমরা ৫ গ্রামও লিখতে পারি। তো এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার খ নাম্বারে চলে যায় যে পুরো প্যাকেটের ওজন কত। তো পুরো প্যাকেটের ওজন বের করতে গেলে আমরা এখানে যে মানটা পেলাম, অর্থাৎ একটি কাগজের ওজন, এই ওজনটাকে আমরা ৫০০ দিয়ে গুণ করব, কারণ এখানে ৫০০টা কাগজ আছে। তো ৫০০ দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম ২,৪৯৪.৮ গ্রাম। তো এটার আসন্ন মান বের হয় ২,৪৯৫ গ্রাম। তো অনেকে আবার যে কাজটা করে যে ৫ গ্রামের সাথে ৫০০ কে গুণ করে, ৫ গ্রামের সাথে ৫০০ কে গুণ করলে ২৫০০ বের হয়। তো ওইটাও হবে, যেহেতু আসন্ন মান ৫ গ্রাম আসে। তবে আমরা এই মানটাই ইউজ করেছি, যেহেতু আমাদের এই ক্যালকুলেটেড ভ্যালুটা এই অংশ, এই মানটা পাওয়া যায়।
তো গ নাম্বারে চলে যায়, প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে? তো আহ, একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা করব, প্যাকেটটির উচ্চতা পরিমাপ করব। অর্থাৎ এখানে যে উচ্চতা হয় সেটা একটা সেন্টিমিটার স্কেল দিয়ে বা মিলিমিটার স্কেল দিয়ে আমরা এটা উচ্চতা পরিমাপ করব, করে একে 500 দিয়ে ভাগ করে ফেলবো। ভাগ করলে একটি কাগজের পুরুত্ব বের হয়ে যাবে। তো এটাই লিখেছি যে প্যাকেটটির উচ্চতা পরিমাপ করে একে 500 দিয়ে ভাগ করলে একটি কাগজের পুরুত্ব নির্ণীত হবে। প্যাকেটের উচ্চতা যদি ক মিলিমিটার পাই আমরা, অর্থাৎ এই এই পরিমাণ উচ্চতা যদি আমি মেপে দেখি যে ক মিলিমিটার, তাহলে সেটা একটি কাগজের পুরুত্ব হবে। এই ক কে 500 দিয়ে ভাগ করব, ভাগ করলেই যে মানটা বের হবে তত মিলিমিটারই হবে একটি কাগজের পুরুত্ব। তো এই হচ্ছে আমাদের আজকের সমস্যাগুলোর সমাধান। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।